একদিন সকালে মহারাজা নামের এক নাপিত থানায় এসে পুলিশকে বলে চোর এসে তাকে মেরে তার সব থেকে প্রিয় ময়লার ঝুড়ি মা লক্ষ্মীকে চুরি করে নিয়ে গেছে। ময়লার ঝুড়ির নাম আবার মা লক্ষ্মী হয় নাকি, সেটাকে আবার খুঁজেও বের করতে হবে। এটা শুনে পুলিশের তো মাথায় হাত। একটা ময়লার ঝুড়ি খুঁজতে রাজি না হয় মহারাজা পুরো থানার পুলিশকে পাগল করে ছাড়ে। অবশেষে ময়লার ঝুড়ি যে খুঁজে বের করতে পারবে তাকে 5 লক্ষ টাকা দিতে চাই। একটা ময়লার ঝুড়ির জন্য 5 লক্ষ টাকা! আসলেই কি চোর ময়লার ঝুড়ি চুরি করেছে, নাকি এই ময়লার ঝুড়ির পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য? শান্তশিষ্ট স্বভাবের অসাধারণ এক নাপিতের মাসুম চেহারার পেছনে লুকিয়ে থাকা অসাধারণ এক মাস্টার প্ল্যানের গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি মহারাজা। রামকি সেলুন নামে ছোট্ট একটা সেলুনে মহারাজা কাজ করে। মহারাজা সেলুনের মালিককে বলে কাল আমার ছুটি লাগবে, তার স্ত্রী কিছু জিনিসপত্র কেনাকাটা করতে যাবে। কথা শুনেই মালিকের মেজাজ খারাপ হয়ে যায়, কারণ একে তো মহারাজা সবসময় মুখ গুমড়ো করে থাকে, আর কিছুদিন পর পরই স্ত্রীর বাহানায় ছুটি নেয়। যাই হোক, পরের দিন মহারাজা একটা পুতুলের দোকানে একটা পুতুল নিচ্ছে আর রাস্তার অপর পাশে বসে থাকা তার স্ত্রীকে দেখাচ্ছে যে কোনটা নেবে। স্ত্রীর কোলে বসে তাদের ছোট্ট মেয়ে খেলছে। স্ত্রী একটা খেলনা পছন্দ করে দিলে মহারাজা সেটা দোকানদারকে দিয়ে দেখে মা আর সন্তানের খুব সুন্দর একটা শোপিস। এটা আর তার স্ত্রীকে দেখায় না, কারণ সে খুব ভালো করেই জানে এটা তার স্ত্রীর পছন্দ হবে। হঠাৎ ট্রাক আসার শব্দে তাকাতেই দেখে একটা ট্রাক দ্রুত গতিতে এসে বাড়ির মধ্যে ঢুকে যায়, আর সামনের দেয়াল ভেঙে সানসিটের উপরে রাখা সবকিছু ভেঙে নিচে পড়ে। এক মুহূর্তের মধ্যে মহারাজার জীবন যেন থমকে যায়, আর হাতের সেই শোপিসটা পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। গল্প চলে আসে বেশ কয়েক বছর পরে। একটা স্কুলে মেয়েদের দৌড় প্রতিযোগিতা হচ্ছে। মাঝের এই মেয়েটার নাম জ্যোতি। জ্যোতি পড়াশোনায় দুর্বল হলেও খেলাধুলায় কেউ তাকে হারাতে পারে না। তাই পিটি টিচার আসিফা জ্যোতিকে খুব পছন্দ করে। আসিফা সবার সাথে অনেক ফ্রেন্ডলি, তবে জ্যোতির সাথে আসিফার বন্ডিং বাকি সবার থেকে আলাদা। আসিফা জ্যোতি সহ সবাইকে প্রশিক্ষণ দিচ্ছে, কারণ সামনেই তারা স্কুলের পক্ষ থেকে একটা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাবে। বিশাল বড় বড় দালানের মাঝে ছোট্ট এই বাসাটা জ্যোতির, আর মহারাজাই হলো জ্যোতির বাবা। সেদিনের দুর্ঘটনায় জ্যোতির মা মারা গেলেও সানসিটের উপরে থাকা টিনের ডাস্টবিন জ্যোতির উপর পড়ায় জ্যোতি বেঁচে যায়। আর সেদিনের পর থেকে এই ডাস্টবিন হয়ে যায় বাবা মেয়ের প্রিয় পাত্র, যার নাম মহালক্ষ্মী। প্রতি সপ্তাহে বাবা মেয়ে মিলে মা লক্ষ্মীকে ভালো মতো গোসল করিয়ে তিলকও লাগিয়ে দেয়। রোজ সকালে মহারাজা জ্যোতির জন্য খাবার বানিয়ে স্কুলের কাপড় আয়রন করে কাজে বের হবার সময় দরজায় তালা লাগিয়ে পাশের টবের নিচে তালার চাবিটা রেখে দেয়। বাবা মেয়ে যে যখন বাড়িতে আসে টবের নিচ থেকে চাবি বের করে ঘরে ঢুকে। মহারাজা কাজ করার সময় তার সিনিয়র গোপাল নামের একজন তাকে কথা শোনাতেই থাকে। তার ভাবখানা এমন যেন সেই দোকানের মালিক। তবে মহারাজা বরাবরই শান্ত স্বভাবের মানুষ হয়, সব সময় চুপচাপ থাকে। কিন্তু জ্যোতি ছোট হলেও কি হয়েছে, এই বাড়ির মালিক তার বাবা নয় যেন সে। সব সময় বাবার ছোটখাটো ভুল ধরে বাবাকে কথা শোনাতেই থাকে। কেন বাবা সেলুন থেকে এসে গোসল না করে রান্নাঘরে রান্না করতে যায়, ভেজা তোয়ালা কেন বিছানায় রাখে, আর বাবা চুপচাপ শুনে। রোজ সকালে সেলুন আর সেলুন থেকে বাড়ি, এটাই মহারাজার জীবন। তবে মেয়ের জন্য মহারাজা জীবনে সবকিছু করতে পারে। একদিন মহারাজাকে স্কুল থেকে ডাকা হয়। প্রিন্সিপাল বলে তোমার মেয়ে চিফ গেস্টের ওয়েলকাম ড্রিঙ্কসে মদ মিশিয়েছে, তার ব্যাগে মদের বোতলও পাওয়া গেছে। প্রিন্সিপাল জ্যোতিকে স্কুল থেকে বের করে দিতে চায়, কিন্তু মহারাজার একটাই কথা, তার মেয়ে কোনো রকম খারাপ কাজ করতেই পারে না। প্রিন্সিপাল মহারাজার কোনো কথায় পাত্তা না দিয়ে আজে বাজে বকতেই থাকে। ঠিক তখনই আসিফা একটা ছেলেকে ধরে নিয়ে আসে। প্রিন্সিপালকে একটা ভিডিও দেখিয়ে বলে এই ছেলেটা ড্রিঙ্কসে মদ মিশিয়েছে। প্রিন্সিপাল রেগে ছেলেটাকে চড় মেরে মহারাজাকে তার মেয়েকে নিয়ে চলে যেতে বলে। মহারাজা বলে আমার মেয়ে কোনো অপরাধ করেনি, আমি এত বলার পরও আপনি আমার মেয়েকে উল্টাপাল্টা কথা শুনিয়েছেন, তাই আমার মেয়ের কাছে আপনি ক্ষমা চান। সবাই এই কথা শুনে হতবাক হয়ে যায়, আর জ্যোতি বাবাকে এমনটা করতে মানা করে। প্রিন্সিপাল রেগে সিকিউরিটি ডাকলে সিকিউরিটি গার্ড মহারাজাকে বের করে দিতে গেলে মহারাজা একটা রড এত শক্ত করে ধরে যে সবাই মিলেও তাকে অফিস থেকে বের করতে পারে না। টানাটানির এক পর্যায়ে রড বেঁকে যায় আর দেওয়ালে ফাটল ধরে।
তারপরও কেউ মহারাজার হাত রড থেকে ছাড়াতে পারে না। মহারাজা বারবার একই কথা বলে যাচ্ছে, স্যার আমার মেয়ের কাছে ক্ষমা চান। জ্যোতি বুঝে যায় তার বাবা এত সহজে মানবে না। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে জ্যোতি কাঁদতে কাঁদতে প্রিন্সিপালকে বলে, স্যার আমাকে সরি বলে দিন, তাছাড়া বাবা এত সহজে এখান থেকে যাবে না। প্রিন্সিপাল মহারাজার এই আচরণ দেখে ভয়ে সরি বলে দেয়। মহারাজা মেয়েকে নিয়ে চলে যায়। কয়েকদিন পরে জ্যোতি তার পুরো টিমের সাথে 1 সপ্তাহের জন্য স্পোর্টস ট্যুরে যাবে। আর এটাই প্রথমবার যে জ্যোতি তার বাবার কাছ থেকে পুরো 1 সপ্তাহের জন্য দূরে থাকবে। জ্যোতি ব্যাগ গুছিয়ে বাবাকে বলে সময় মতো খাবে আর ঘুমাবে, ভুলেও যেন আবার দরজা খোলা রেখো না। আর মা লক্ষ্মীর খেয়াল রাখবে। আমি কিন্তু ভিডিও কল দিয়ে দেখব। মেয়েকে আসিফার সাথে স্কুলের বাসে উঠিয়ে দিয়ে বাস চোখের সীমানা থেকে যাওয়া না পর্যন্ত অপলক দৃষ্টিতে মহারাজা তাকিয়ে থাকে। সেলুনে এসে সারাদিন কাজ করে ঠিক 10টা বাজার 5 মিনিট আগে সেলুন বন্ধ করে হুডি নিয়ে বাড়ির পথে রওনা দেয়। বাসায় এসে দরজা লাগিয়ে ভিতরে যায়। কিন্তু কিছুক্ষণ পরই একটা সাপ বাথরুমের ভেন্টিলেটর দিয়ে বাড়ির মধ্যে ঢুকে। সাপটা বাড়ির মধ্যে ঢুকতেই দেখা যায় সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর একটা জানালার কোণায় মহারাজা অজ্ঞান হয়ে পড়ে আছে। সাপটা মহারাজার গা বেয়ে জানালা দিয়ে বেরিয়ে যায়। সাপের লেজে বাড়ি খেয়ে একটা কাচের গ্লাস নিচে পড়তেই মহারাজার জ্ঞান ফিরে। না জানি কি এমন কাণ্ড হয়েছে এই বাড়িতে। পরের দিন সকাল হতেই ইয়া মোটা একটা লোক গ্যারেজে এসে ম্যানেজারকে মারতে মারতে বলে, আমার চশমা কোথায়? ঠিক তখনই গ্যারেজের এক ওয়ার্কার ধানা বাইকে করে গ্যারেজে আসতেই ম্যানেজার বলে, গতকাল এই ধানাই আপনার গাড়ি ঠিক করেছিল, আমি শুনে আপনাকে জানাচ্ছি। ম্যানেজার গিয়ে ধানাকে বলে, তুই না গতকাল গাড়ি ঠিক করে দিয়ে আসলি, সত্যি করে বল চশমা কি করেছিস? মোটা করে লোকটা এসব কথা শুনে একটা টুল দিয়ে ধানাকে মারতে থাকে আর বলে, তুই আমার গাড়ি গতকাল নিয়েছিস আর আজ সকালে তুই ফেরত দিয়েছিস, তার মানে তুই সারা রাত আমার গাড়ি নিয়ে কি করেছিস? ম্যানেজার পা ধরে মোটা লোকটাকে সামলালে লোকটি বলে, কাল সকালের আগে আমি চশমা না পেলে এই গ্যারেজ জ্বালিয়ে দিব বলেই চলে যায়। ধানার চোখে মুখে ভয়ের বিন্দুমাত্র ছাপ তো নেই, উল্টা রাগে টকবক করছে। সন্ধ্যায় লোকটা একটা বারে বসে তার সাথীদের এই গল্প বলতে সবাই বলে, ওকে এত সহজে ছেড়ে দেওয়া উচিত হয়নি। ঠিক তখনই ধানা বারে এসে সেই চশমা লোকটিকে দেখিয়ে হাতে নিয়ে ঘুরাতে থাকে। তারপর এক বাড়ি মেরে চশমাটা ভেঙে ফেলে। লোকটা রেগে ধানার দিকে তেড়ে আসলে ধানার লোকটা সহ বাকি সবাইকে ইচ্ছা মতো পিটায়। লোকটা বলে, আমার চশমা চুরি করে সেটা আবার আমার চোখের সামনে ভেঙে ফেলে আবার আমাকেই মারছিস, তুই এবার আর বাঁচবি না। সাথে সাথেই ধানা এসে এক ঘুষি মেরে চলে যায়। থানার এক অফিসার পেরুমাল স্টোর রুমের সবকিছু এক জায়গায় করে পুলিশ পুলিশ বলে ডাকতে থাকে। আপনারা হয়তো ভাবছেন পুলিশেরও তো নাম আছে, সেটা না বলে পুলিশ কেন বলছে? আসলে এই থানায় একটা চোর আছে যার নাম পুলিশ। সে প্রতিদিন চুরি করে আর ধরা পড়ে থানায় এসে মার খায়, তবুও চুরি করা ছাড়ে না। পুলিশ মার খেতে খেতে ব্যথা আর সহ্য করতে না পেরে দৌড় দিলে লাঠি গিয়ে পড়ে মহারাজার পায়ের কাছে। মহারাজার মুখে আঘাতের চিহ্ন, কানে ব্যান্ডেজ। মহারাজা লাঠিটা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে এসে পেরুমালকে দেয়। পেরুমাল বলে, তুমি আবার কে? মহারাজা বলে, আমার নাম মহারাজা, আমার বাড়িতে চুরি হয়েছে তাই এফআইআর লিখাতে এসেছি। পেরুমাল বলে, আগে পুরো ঘটনা বলো, আমি ঠিক করব এফআইআর লিখবো কিনা। মহারাজা ঢক ঢক করে এক বোতল পানি শেষ করে, তারপর বলতে শুরু করে, কাল রাত 10টায় সেলুন বন্ধ করে আমি বাসায় যাই। দরজার পাশে টবের নিচে আমার বাসার চাবি থাকে। তালা খুলে ভিতরে গিয়ে ব্যাগ রেখে ড্রেস চেঞ্জ করার জন্য রুমে যাই। ঠিক তখনই পেছন থেকে শব্দ আসলে পেছনে তাকাতেই দেখি দুইটা লোক দাঁড়ানো, তাদের মুখ মুখোশ দিয়ে ঢাকা। একজন লোক আমার কাছে আসতেই আমি বলি, কে তুমি? লোকটা আমার মুখ চেপে ধরে, সাথে সাথেই আমি তার হাতে কামড় বসিয়ে দেই। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে তৃতীয় লোক এসে আমার কানে রড দিয়ে জোরে বাড়ি মারে। সাথে সাথেই আমি মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে যাই। তারপর মা লক্ষ্মীকে উঠিয়ে নিয়ে চলে গেছে। মা লক্ষ্মীর কথা শুনে পেরুমাল বলে, কত ভরি সোনা ছিল? মহারাজা বলে, সোনা না। পেরুমাল বলে, ও টাকা? মহারাজা বলে, না না, টাকা না। পেরুমাল বলে, ও বুঝেছি, তোমার স্ত্রী? মহারাজা বলে, না না, আমার স্ত্রী তো অনেক আগেই মারা গেছে। বাসায় শুধু আমি আর আমার মেয়ে থাকি। আর আমার মেয়ে 1 সপ্তাহের জন্য স্কুল থেকে স্পোর্টস ট্রেনিং এ গেছে। পেরুমাল এবার বিরক্ত হয়ে বলে, এই মা লক্ষ্মী সোনা না, টাকা না, তোর বউ না।
তাহলে এই মা লক্ষ্মীটা কে? মহারাজা ফোন বের করে একটা ছবি দেখায়। পেরুটা তো তুই। মহারাজা বলে, হ্যাঁ, এটা আমি আর এটা আমার মেয়ে। পেরুমাল বিরক্ত হয়ে বলে, তাহলে মা লক্ষ্মী কোথায়? মহারাজা বাবা আর মেয়ের মাঝে থাকা ডাস্টবিন দেখালে পেরুমাল রেগে বলে, তুই এই ডাস্টবিনের জন্য এফআইআর লিখাতে এসেছিস? থানায় সবাই এই কথা শুনে অবাক হয়ে যায়। পেরুমাল বলে, তাহলে নিশ্চয়ই এই ডাস্টবিনের মধ্যে টাকা, সোনা বা জরুরি কোনো ডকুমেন্ট ছিল, অথবা ডাস্টবিন সোনা দিয়ে তৈরি করা ছিল। মহারাজা মাথা নাড়িয়ে না বলে। পেরুমাল নিজের রাগ সামলিয়ে বলে, তুই বল, এই ডাস্টবিনের দাম কত টাকা হতে পারে? মহারাজা বলে, 300 থেকে 350। পেরুমাল এবার ভীষণ রেগে বলে, এই 300 টাকার টিনের ডাস্টবিন নিতে চোর তোর বাড়িতে আসলো আর তোকে মেরে ডাস্টবিন নিয়ে চলে গেল। তোর কি আমাকে পাগল মনে হয়? মহারাজা খুব স্বাভাবিকভাবেই বলে, আসলে একটা দুর্ঘটনায় আমার স্ত্রী মারা যায়, আর এই ডাস্টবিনটা আমার মেয়ের উপর পড়ার জন্য আমার মেয়ের জীবন বেঁচে যায়। আমার মেয়ে বারবার ভিডিও কল দিয়ে মা লক্ষ্মীকে দেখতে চাইছে। আমার মেয়ে বাড়িতে ফিরে আসার আগে মা লক্ষ্মীকে আপনাদের খুঁজে বের করে দিতে হবে। পেরুমাল এবার নিজের রাগ সামলাতে না পেরে তেড়ে এসে বলে, তুই বের হবি নাকি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? মহারাজা খুব শান্তভাবে বলে, আপনারা মা লক্ষ্মীকে খুঁজে দিতে না পারলে আমি সিনিয়র অফিসারের কাছে যাব। পেরুমাল রেগে বলে, তোর যেখানে খুশি যা, আমার মাথা খারাপ করিস না, এখনই এই থানা থেকে বের হ। মহারাজা পেরুমালকে জড়িয়ে ধরে বলে, দয়া করে মা লক্ষ্মীকে খুঁজে দিন। টানা হেঁচড়ায় পেরুমালের ইউনিফর্মটাই ছিঁড়ে যায়। রাগে মহারাজাকে মারতে আসলে বাকি সবাই বলে, স্যার, ও মনে হয় পাগল, ওকে ছেড়ে দিন। মহারাজা শক্ত করে একটা কাঠের তক্তা ধরে বলে, স্যার, আমি পাগল না, দয়া করে আমার মা লক্ষ্মীকে খুঁজে বের করে দিন। পেরুমাল রাগে ফুঁসতে ফুঁসতে বলে, ওকে যেভাবেই হোক এখান থেকে বের করো। সবাই মিলে মহারাজার হাত কাঠের তক্তা থেকে ছাড়ানোর চেষ্টা করে। পুলিশ নামের সেই চোরটা মহারাজার হাতে কষে এক কামড় বসায়। তবুও মহারাজা বলতেই থাকে, দয়া করে আমার মা লক্ষ্মীকে খুঁজে দিন। টানাটানির এক পর্যায়ে সেই তক্তা দেওয়াল থেকে বেরিয়ে আসে, আর তক্তার উপরে রাখা সব জিনিসপত্র নিচে পড়ে যায়। উপর থেকে নিচে পড়ে একটা মাটির কলসি ভেঙে সাপ বের হয়ে আসলে সবাই ভয়ে বাহিরে দৌড় দেয়। কিন্তু মহারাজা সেখানেই চুপচাপ বসে থাকেন। সবাই থানা থেকে বের হয়ে ভয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই মহারাজা সাপটাকে হাতে ধরে এনে বাহিরে দাঁড়ায়। এদিকে পুলিশ ইন্সপেক্টর ভারত চোরের সাথে হাত মিলিয়ে আসল গয়নার বদলে নকল গয়না মালিকের হাতে ধরিয়ে কোনো রকমে বুঝ দিয়ে থানায় এসে দেখে পুরো থানা উলটপালট আর সবাই সবকিছু গোছাচ্ছে। ভারত কি হয়েছে জানতে চাইলে সবাই রাগী চোখে মহারাজার দিকে তাকায়। মহারাজা তখন চুপচাপ একটা কোনায় বসা, ভাবটা এমন যেন সে কিছুই করেনি। ভারত মহারাজাকে সামনে বসিয়ে কি হয়েছে জানতে চাইলে মহারাজা আগের মতোই ঢকঢক করে এক বোতল পানি শেষ করে। খুব শান্তভাবে আবারও সব ঘটনা বলতে থাকে। থানার সবাই মহারাজার এই কাহিনীতে খুবই বিরক্ত। পেরুমাল বিরক্ত হয়ে বলে, স্যার, আসলে 3 চোর এসে ওকে মেরে 300 টাকার একটা টিনের ডাস্টবিন চুরি করে নিয়ে গেছে। ভারত বিরক্ত হয়ে টাকা বের করে বলে, যাও, একটা ডাস্টবিন কিনে নাও। মহারাজা বলে, আমার টাকা চাই না, মা লক্ষ্মীকেই চাই। ভারত অবাক হয়ে বলে, এই মা লক্ষ্মী আবার কে? পেরুমাল বিরক্ত হয়ে বলে, ডাস্টবিনের নামই মা লক্ষ্মী। মহারাজা বলে, ছোটবেলায় এই মা লক্ষ্মী আমার মেয়ের উপর পড়ায় আমার মেয়ের জীবন বেঁচে যায়, তাই মা লক্ষ্মী আমাদের কাছে অনেক মূল্যবান। দয়া করে মা লক্ষ্মীকে খুঁজে দিন। বাড়ি ফিরে আমার মেয়ে মা লক্ষ্মীকে দেখতে না পেলে আমাকে খুব বকাবকি করবে। ভারত বলে, ডাস্টবিন ছাড়া আর কি চুরি হয়েছে? মহারাজা বলে, কিচ্ছু না। ভারত রেগে বলে, পাগল মনে হয় নাকি আমাকে? নাকি চোরগুলো পাগল ছিল যে সামান্য 300 টাকার ডাস্টবিন চুরি করে নিয়ে যাবে? ভারত বলে, এমন কিছু বলো যেন আমার বিশ্বাস হয়। মহারাজার হঠাৎ কিছু মনে পড়লে বলে, ওদের 3 জনের মধ্যে একজনকে আমি চিনতে পারবো। এই কথা শুনে ভারত সহ বাকি সবাই প্রচুর মনোযোগ দিয়ে শুনতে থাকে। মহারাজা বলে, হাতাহাতির সময় একজনের শার্ট ছিঁড়ে গিয়েছিল, তখন আমি দেখলাম তার পিঠে একটা কান। থানার সবাই মহারাজার এই অত্যাচারে বিরক্ত হয়ে যায়। হঠাৎ পুলিশ নামের সেই চোরটা বলে, স্যার,
পিঠে যদি কান থাকে তাহলে ওই কান দিয়ে কি শুনতেও পায়? এমন বলদ মার্কা প্রশ্নে ভারত রেগে সব রাগ বেচারা পুলিশের উপরে ঝাড়তে থাকে। মহারাজা ধীরে ধীরে এসে সবার পিঠে হাত বুলিয়ে ভারতের কাছে এসে পিঠে হাত দিয়ে ডাকতে থাকে। ভারত তাকাতেই মহারাজা বলে, স্যার, আপনারা যদি এই কেস সলভ করতে না পারেন তাহলে আমি সিবিআই কে দিয়ে দিব। ভারত মহারাজাকে কানের উপরে দেয় এক চড়। তারপর মহারাজাকে সবাই মিলে ধরে চ্যাংদোলা করে কোনো রকমে থানার বাইরে নিয়ে আসে। ভারত মহারাজার দিকে বন্দুক তাক করে বলে, খবরদার, যদি তোমাকে এই থানার ত্রিসীমানায় দেখেছি তাহলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দিব। মহারাজা কোনো রকমে তার মোবাইল আর কলম উঠিয়ে হাঁটতে হাঁটতে থানার গেট পার হয়ে চলে যায়। ভারত সবাইকে বলে, সামান্য একটা লোককে থানা থেকে বের করতে পারো না? বন্দুকের ভয় দেখালে তো কখন চলে যায়। বেচারা ভারত এতক্ষণ ধরে যে ডায়লগ দিচ্ছিল সব বৃথা হয়ে গেল। কারণ আবারও মহারাজা এসে বলছে, স্যার, এখানে 40,000 টাকা আছে, দয়া করে এফআইআর লিখেন, কেস সলভ হয়ে গেলে আরো 5 লাখ দিব। থানার সবাই অবাক হয়ে যায়। সামান্য এক ডাস্টবিনের জন্য এতগুলো টাকা? ভারত মহারাজাকে কষে এক চড় মারে, কিন্তু থানার বাহিরেই ভারতের চামচা ভারতের হয়ে টাকা গুনতে গুনতে বলে, তুমি কি পাগল নাকি? সবার সামনে কেউ টাকার কথা বলে? স্যারের তো একটা সম্মান আছে, এখন থেকে এখানেই আসবে। টাকা যখন নিয়েছে কাজ তো করতেই হবে। তাই পরের দিন টিম নিয়ে ভারত মহারাজার বাড়ি যায় তদন্ত করতে। মহারাজা আবারও সেই কাহিনী বলতে গেলে পেরুমাল রেগে বলে, খবরদার, যদি আবারও সেই কাহিনী বলেছিস তাহলে চলে যাব। ভারত রান্নাঘরে এসে দেখে খাবারের প্লেটে এখনো ভাত পড়ে আছে। কনস্টেবল কুজান ভারতকে ডেকে বলে, চোরেরা সম্ভবত পিছনের এই দরজা ভেঙে ঢুকেছে। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলেও কোনো তথ্য পাওয়া যায় না। কুজান আলমারি খুঁজতে খুঁজতে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস পেয়ে যায়। সেই ব্যাংক অ্যাকাউন্টে মহারাজা 15 লক্ষ টাকা রেখেছে। পেরুমাল বলে, নিশ্চয়ই ওই ডাস্টবিনে খুব দামি কিছু ছিল। ওকে চাপ দিলে 5 লাখের জায়গায় আমরা আরো অনেক বড় অ্যামাউন্ট পাবো। ভারত মহারাজাকে ডেকে বলে, এই ডাস্টবিনে কি ছিল আমাকে বলো, তাহলে চোর ধরতে সুবিধা হবে। মহারাজা বলে, স্যার, কিছু ছিল না, আমি 5 লাখের জায়গায় 7 লাখ দিব। দয়া করে আমার মেয়ে ফেরত আসার আগে মা লাক্ষ্মীকে খুঁজে বের করে দিন। গল্প চলে আসে সেলভামের কাছে। সেলভাম ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখে সাফি তার জন্য রান্না করছে। সাফি পেঁয়াজ চাইলে সেলভাম কাউকে বলে, পেঁয়াজ কোথায়? দেখা যায় মুখ বাঁধা একটা রক্তাক্ত মহিলা ও তার মেয়ে। মেয়েটি ইশারায় দেখিয়ে দেয়। সেলভাম মহিলাটির কাছে গিয়ে বলে, আর কি কি আছে বল। মহিলাটি মেয়ের জীবন বাঁচানোর জন্য ভয়ে সব বলে দেয়। সব গহনা টাকা নিবার পরে মহিলাটি বলে, আমরা কাউকে কিচ্ছু বলবো না, দয়া করে আমাদেরকে ছেড়ে দিন, আমার কাছে দিবার মতো আর কিছুই নেই। সাফি সেলভামকে ইশারা করতেই সেলভাম উঠে যায়। সাফি বাচ্চা মেয়েটাকে টানতে টানতে ঘরের মধ্যে নিয়ে যায়। মহিলাটি অসহায়ের মতো চিৎকার করে কান্না করতে করতে বলে, দয়া করে আমার মেয়েটাকে ছেড়ে দেন। নির্দয় সেলভাম খাবার খেতে খেতে সারা ঘর ঘুরে একটা খেলনা কলসি পছন্দ হলে সেটা পকেটে ঢুকিয়ে নেয়। সাফি বের হবার সময় রান্নাঘরে সিলিন্ডার খুলে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে যায়, আর এই দুইজন গল্প করতে করতে চলে যায়। পরের দিন সকালে সেলভাম বাসায় গেলে দেখা যায় তার সুন্দরী একটা বউ আর ছোট্ট একটা মেয়ে আছে। এই মেয়েটা তার কলিজার টুকরো, অথচ সে অন্যের মেয়ের সাথে কত বড় অন্যায় করে আসলো। পকেট থেকে খেলনা কলসিটা বের করে ছোট মেয়ে আম্মুকে দিলে আম্মুর খেলনাটা পছন্দ না হয় সেলভাম খেলনাটা ডাস্টবিনে ফেলে দেয়। দেখা যায় এটা সেই ডাস্টবিন যার জন্য মহারাজা সবাইকে পাগল করে ফেলেছে। এদিকে থানায় রোজ রোজ মহারাজার কাছ থেকে টাকা নিয়ে তাকে ডাস্টবিন বলে ডেকে ডেকে তাকে দিয়েই চাকরের মতো সব কাজ করে নিচ্ছে। এত কিছুর পরও মহারাজা থানা ছেড়ে কোথাও যায় না। অপরদিকে পেরুমাল আর কুজান মোবাইলে ডাস্টবিনের ছবি দেখিয়ে শহরের সব দোকানে গিয়ে ঠিক একই রকম ডাস্টবিন খুঁজতে থাকে। কুজান একটা স্টিলের থালা বাসনের দোকানে ডাস্টবিন খুঁজলে দোকানদার চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। গ্যাঞ্জাম দেখে পুলিশের খবরই শিবা এসে বলে, কি হয়েছে? পেরুমাল শিবাকে ডাস্টবিনের ছবি দেখাতেই ভারত কল দেয়। পেরুমাল ভারতকে শিবার কথা বলতেই ভারত শিবাকে বলে, আমার ওই রকম একটা ডাস্টবিন লাগবে, যেখান থেকে পারো যেভাবে পারো জোগাড় করো। এদিকে পেরুমাল তামিলনাড়ুর পুলিশের আইটিতে একটা নাম্বার দিয়ে বলে, এই নাম্বারের গত 20 দিনের ইনকামিং আউটগোয়িং
কল লিস্ট আর লোকেশন কোথায় কোথায় ছিল বের করে দিন। পেরুমাল বাইক চালাতে চালাতে শিবাকে পুরো গল্পটা বলে। এদিকে সেই গ্যারেজের ম্যানেজার থানায় মহারাজার পাশে চিন্তিত হয়ে বসে আছে। তার হাতে ধানার ছবি। তাকে নাকি 3 দিন যাবৎ খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তার পাওনাদাররা এসে ম্যানেজারকে জ্বালিয়ে মারছে। ছবিটা দেখতেই মহারাজার মুখটা কেমন যেন হয়ে যায়। এখান থেকে সিন চলে যায় অতীতে। সেদিন সাপের লেজের ধাক্কায় গ্লাস পড়ে যাওয়ার শব্দে মহারাজার জ্ঞান ফিরতেই চোখ পড়ে একটা টোল প্লাজার টিকিটের উপর। সেই লোকেশনের একটা বারে গিয়ে ওয়েটারকে জিজ্ঞেস করলে বারের ওয়েটার সেই মোটা লোকটাকে দেখিয়ে দেয়। লোকটা তখন তার সাথীদের সাথে গল্প করছিল। মহারাজা লোকটাকে গিয়ে বলে, আপনার গাড়ি কি গতকাল এই প্লাজায় ছিল? লোকটা রেগে বলে, তাহলে তুইও কি এই চোরের সঙ্গী নাকি? মহারাজা শান্তভাবে বলে, দয়া করে বলবেন কে আপনার গাড়ি নিয়েছিল? লোকটা বিরক্ত হয়ে মহারাজাকে তাড়িয়ে দেয়। তখনই ধানা এসে লোকটাকে মারে, যেটা আমরা আগেও দেখেছি। মহারাজা বুঝে যায় সে আসলে এই ধানাকেই খুঁজছে। মহারাজা ধানাকে ফলো করতে শুরু করে। ধানা বাইকের আয়নায় মহারাজাকে দেখে বুঝে যায় মহারাজা তাকে ফলো করছে। তাই কাকে যেন কল দিয়ে একটা কারখানার মধ্যে ঢুকে যায়। মহারাজা কারখানায় এসে দেখে কেউ নেই। হুট করেই কিছু গুন্ডা এসে মারতে মারতে মহারাজার অবস্থা খারাপ করে দেয়। সবাই মিলে মহারাজাকে মারতে গেলে ধানা বলে সেদিন ওকে ওর বাড়িতেই মেরে ফেলা উচিত ছিল। ব্যাস, মহারাজা 100% শিওর হয়ে যায় সেদিন ধানাই তার বাড়িতে চুরি করতে এসেছিল। এতক্ষণ ধরে চুপচাপ মার খাওয়া মহারাজা হঠাৎ করে ভয়ঙ্কর হয়ে যায়। সবাইকে মেরে ধানাকে একটা ধারালো অস্ত্রের দিকে চেপে ধরে বারবার চাপ দিতেই থাকে আর বলে, বল তোর সাথে আর কে কে ছিল? কথার মাঝে ধানা একটা রড হাতে নিয়ে মহারাজার কানে কানে বলে, ওদের মাঝে একজন তোর এলাকার থানায় আছে, পারলে খুঁজে নে। বলেই মহারাজার পায়ে রড ঢুকিয়ে দিয়ে বাইক নিয়ে পালাতে যায়। মহারাজা হাতে রামদা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে রামদা দিয়ে এক কোপে শরীর থেকে ধানার মাথাটা আলাদা করে দেয়। তারপর ধানার লাশের কাছে এসে বলে, থানায় গিয়ে ওই শয়তানটাকে খুঁজে বের করে ওর মাথাও এইভাবেই কেটে দিব। সিন শিফট হয় বর্তমানে। মহারাজা ম্যানেজারকে বলে, ছবির এই ছেলেটা কি আপনার বন্ধু? ম্যানেজার বলে, না, আমাকে ফাঁসিয়ে 3 দিন ধরে উধাও। বাড়ি বন্ধক রেখে ওকে 20 লাখ টাকা দিয়েছিলাম। এখন ও টাকা ফেরত না দিলে আমাকেই দিতে হবে। মহারাজা ম্যানেজারের কাঁধে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করবেন না, পেয়ে যাবেন। অথচ মহারাজা নিজেই ধানাকে মেরে ফেলেছে। মহারাজা উঠে চলে যাবার সময় দেখে বাহিরে গাড়ি থেকে সেই মোটা লোকটা নামছে। তার গলায় বেল্ট লাগানো। তাই আবারও চুপ করে এসে বেঞ্চে বসে পড়ে। লোকটা সব ঘটনা ভারতকে খুলে বলে ধানার বিরুদ্ধে কমপ্লেন লিখতে বলে। ধানা মিসিং থাকায় উল্টা ভারত বলে, ওই রাতে সবশেষে ধানার সাথে তোর ঝামেলা হয়েছিল, তুই ওর সাথে কি করেছিস বল। লোকটা বলে, স্যার, ওই ধানা আমার চশমা চুরি করে আমাকেই মেরে এই অবস্থা করেছে। ভারত বলে, ওই রাতের কিছু মনে থাকলে বল। লোকটা বলে, ওই রাতে একটা লোক ধানাকে কোথায় পাওয়া যাবে জানতে চাইছিল। লোকটার নাম ঠিক মনে পড়ছে না। ভারত বলে, মনে পড়লে বলবি। লোকটা মহারাজার পাশেই গিয়ে বসে, কিন্তু ঘাড়ে ব্যথার জন্য মহারাজাকে দেখতে পায় না। লোকটার কিছু মনে পড়তেই ভারতকে গিয়ে বলে, স্যার, মনে পড়েছে, লোকটার নাম ছিল AI রাজা। ভারত এক ঝাড়ি দিয়ে লোকটাকে বের করে দেয়। এদিকে শিবা আর পূজান কামারের দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে যেন একই রকম ডাস্টবিন বানাতে পারে। এক কামারের দোকানে গিয়ে ডাস্টবিনের ছবি দেখালে কামার বলে হয়ে যাবে, কিন্তু পরশুর আগে পাবেন না। সেলভাম পার্বতী আর তার মেয়েকে নিয়ে মেয়ের জন্মদিনের গিফট কিনতে সোনার দোকানে যায়। নর্মাল সোনার চেন মেয়ের পছন্দ না হয় সেলভাম সেলসম্যানকে অন্য কিছু দেখাতে বলে। আমু ক্যাটালগ থেকে পা দেওয়া একটা চেন পছন্দ করে। পার্বতী দাম জানতে চাইলে সেলসম্যান বলে এটা রেড ডায়মন্ডের হওয়ার জন্য দামটা একটু বেশি। পার্বতী মানা করলে সেলভাম বলে, টাকা নিয়ে চিন্তা করো না, মেয়ের পছন্দ হয়েছে, এটাই নিব। দেখতে দেখতে সেলভামের মেয়ের জন্মদিন চলে আসে। সেলভাম সোনার দোকানে লকেট আনতে যায়। ঠিক তখনই পার্বতী কল দিয়ে বলে, ভালো করে চেক করে নেবেন, আর আসার সময় কোনো ভালো সেলুন দেখে দাড়ি কেটে আসবেন। কল কেটে পার্বতী চিৎকার করে সবাইকে মেয়ের জন্মদিন উপলক্ষে তার বাড়িতে খাবার দাওয়াত দেয়। সেলভাম মেয়ের জন্য লকেট নিয়ে পার্বতীর জন্য ফুলের গাজরা কিনে সেলুন খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে মহারাজার সেলুনে এসে ঢুকে। লক্ষ্য করলে দেখা যায় এখানে মহারাজা বেশ ইয়াং, অর্থাৎ এই গল্পটা আরো অনেক বছর আগের। ডেকোরেটর থেকে ফোন দিলে সেলভাম ঝাড়ি দিয়ে বলে, কি করতে হবে আর কি করতে হবে না সব কি আমি বলে দিব?
কল কেটে সেলভাম ট্রিম করতে বসলে দোকানের মালিক চা খেতে চলে যায়। মহারাজা ট্রিমারে ব্যাটারি উঠাতে উঠাতে বলে, স্যার আপনার বাসা কোথায়? বাসায় কি কোনো অনুষ্ঠান আছে? সেলভাম বাসার ঠিকানা বলে, তারপর বলে, হ্যাঁ আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান। মহারাজা বলে, আমারও মেয়ে আছে, আপনার মেয়ের নাম কি? সেলভাম রেগে বলে, কেন আমার জীবন বৃত্তান্ত না জানলে ট্রিম করা যাবে না? মহারাজা আর কথা না বাড়িয়ে কাজ শুরু করে। হঠাৎই ট্রিম বন্ধ হয়ে যায়। মহারাজা কাঁচি দিয়ে কাটতে চাইলে সেলভাম ট্রিমারের ব্যাটারি নিয়ে আসতে বলে। মহারাজা চলে গেলে সাফি কল দিয়ে বলে, গতকাল আমরা যে চুরি করেছিলাম সেটা নিয়ে আমাদের বিষয়ে নিউজ পেপারে কিছু লিখেছে। সেলভাম নিউজ পেপার খুঁজে খবর দেখে বলে, এগুলো পুলিশের একটা চাল, যেন আমরা কোনো ভুল করি আর ধরা পড়ে যাই, কিছু হবে না। কল কেটে পিছনে ফিরতেই দেখে মহারাজা দাঁড়ানো। মহারাজা চুপচাপ কাজ করতে থাকে, কিন্তু সেলভাম মহারাজার দিকে তাকিয়ে থাকে, কারণ চোরের মন পুলিশ পুলিশ। কে জানে মহারাজা সব শুনে ফেলেছে কিনা। কাজ শেষ হলে বেশি টাকা দিলে মহারাজা প্রাপ্য টাকা নিয়ে বলে, টিপস লাগবে না। বাড়িতে যখন অনুষ্ঠানের তোড়জোড় চলছে তখন সেলভাম চুপচাপ বসে আছে। সাফি আসতেই বাহিরে এসে বলে, তোর সাথে কথা বলার সময় কেউ ছিল না, কিন্তু পেছনে ফিরেই দেখি নাপিত দাঁড়ানো। সাফি বলে, ওর উপর নজর রাখতে হবে, সুযোগ বুঝে মেরে ফেলবো। ঠিক তখনই পার্বতী এসে বলে, লকেট কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না। সেলভাম সাফিকে বাইরে পাঠিয়ে দিয়ে লকেট খুঁজতে যায়। রুমের সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও লকেটটা পাওয়া যায় না। আসলে লকেটটা সেলুনে পড়ে গেছে। মহারাজা লকেটটা দেখে বলে, লোকটা বলেছিল আজ তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান। মালিক মহারাজাকে বলে, তুই যেয়ে দিয়ে আয়। পার্বতী বলে, লকেটটা নিয়ে আপনি কোথায় কোথায় গিয়েছিলেন? সেলভাম সাফিকে নিয়ে বের হতেই দেখে মহারাজা বাইক থেকে নামছে, তার পেছনে পুলিশের গাড়ি। সাফি বলে, বলেছিলাম না ওদের কাছে তথ্য আছে। সেলভাম পুলিশের আগে মহারাজাকে হাঁটতে দেখে বলে, না, ওই নাপিতই পুলিশকে সব বলে দিয়েছে। পুলিশ মহারাজাকে ধাক্কা মেরে আগে গিয়ে সেলভামকে কষে এক চড় মারে। সাফি পালাতে গেলে তাকেও ধরে। সেলভামকে মারতে দেখে পাড়া প্রতিবেশী সবাই এসে ভিড় করে। সেলভামের স্ত্রী এসে বলে, ও কিছু করেনি, ওকে কেন ধরেছেন? পুলিশ বলে, জিজ্ঞেস করেন আপনার স্বামীকে, কতজনের মঙ্গলসূত্র চুরি করেছে, কত মেয়ের সাথে অন্যায় করেছে। গতবার তো মা আর মেয়েকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মেরেছে। সেলভাম রাগী চোখে মহারাজার দিকে তাকিয়ে আছে। পার্বতী সেলভামকে বলে, কি বলছে ওরা? আপনি কিছু বলছেন না কেন? সেলভাম চুপ করে পার্বতীর দিকে তাকিয়ে থাকে। সাফি পুলিশের হাতে কামড় দিয়ে ধাক্কা মেরে সেলভামের বাইকের ডিকি থেকে বন্দুক বের করে পুলিশের দিকে তাক করে। সেলভাম সাফিকে মানা করলে সাফি শুনে না। পার্বতী বুঝে যায় সেলভাম আসলেই অপরাধী। পুলিশ সাফিকে গুলি করলে সাফি মাটিতে লুটিয়ে পড়ে। পুলিশ সেলভামের হাত পিছনে বেঁধে ধরে নিয়ে যায়। মেয়ের জন্মদিন ধুমধাম করে পালন করতে চেয়েছিল, আর এসব কি হয়ে গেল? পার্বতী কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। আম্মু আব্বু আব্বু বলে কাঁদতে থাকে। সেলভাম মেয়ের কাছে আসতে চাইলে পার্বতী বলে, ওকে নিয়ে যান, আমার মেয়ে আর আমার আশেপাশে যেন ও না আসে। পুলিশ সেলভামকে নিয়ে যাবার সময় সেলভাম রাগী চোখে মহারাজার দিকে তাকিয়ে থাকে। বেচারা মহারাজা কিছুই বুঝতে পারে না, সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যায়। সিন বর্তমানে আসলে দেখা যায় ট্রেনিং শেষে সবাই বাসে উঠছে। এদিকে কামাল ছবি দেখে একই রকমের ডাস্টবিন বানিয়ে ফেলে। জ্যোতি মহারাজাকে ভয়েস মেসেজ দিয়ে বলে, আজ রাতের মধ্যে বাড়ি চলে যাব। হোটেলে বসে মহারাজা মেয়ের ভয়েস মেসেজ শুনছিল। ঠিক তখনই পুলিশের গাড়ির ড্রাইভার এসে বলে, চোর ধরা পড়েছে, কাল থানায় এসে তোমার ডাস্টবিনটা নিয়ে যাবে। ভারতকে ডাস্টবিন দেখালে ভারত খুশি হয়ে বলে, ছবির মতো গর্ত করো আর ঘষা মাজা করে পুরনো বানাও। শিবা আর পূজান হাতুড়ি দিয়ে বাড়ি মেরে গর্ত করে আর রং করে ছবির মতো করার চেষ্টা করে। ভারত চা বানিয়ে এনে দেখে একদম হবু হবু ছবির মতো হয়েছে। পূজান বলে, যদি ও বুঝতে পারে। ভারত বলে, যদি সত্যি শুধুমাত্র ডাস্টবিন চুরি হয় তাহলে মেনে নিবে, আর যদি ডাস্টবিনের মধ্যে অন্য কিছু থাকে তাহলে অনেক প্রশ্ন করবে, চোরকে দেখতে চাইবে। আমরা আমাদের কোনো এক লোককে চোর বানিয়ে দেখিয়ে দিব। রাতে ছাদে ভারত সব চোরদেরকে কল দেয়,
কিন্তু যখনই কেউ শুনে ময়লার ডাস্টবিন চুরির দায় নিতে হবে তখনই সবাই মানা করে দিচ্ছে। চোর হলেও কি হয়েছে, চোরেরও তো সম্মান আছে। ভারত কুজানকে বলে কাল সকালের মধ্যে একটা চোর লাগবে, যেখান থেকে পারো খুঁজে বের করো। 30,000 টাকা দিবার কথা বলেছিলাম, 50,000 দিব, দরকার হলে 7 লাখ থেকে ভাগও দিব। শিবা পাশ থেকে বলে যখন 50,000 দিবেন তখন অন্য কেউ কেন, আমি অভিনয়টা করব। ছোটবেলায় স্কুলে অনেক অভিনয় করেছি। ভারত থানায় কল করে বলে মহারাজা থানায় এসেছে। পুলিশ হ্যাঁ বললে ভারত বলে ওকে আবারও ডিটেলস বলতে বলো। ভারত ফোন স্পিকারে দিয়ে শিবাকে শোনায়, যেন সে বুঝতে পারে কাল তাকে কি করতে হবে। মহারাজা আবারও এক বোতল পানি শেষ করে বলতে শুরু করে, আর আমাদেরকে অতীতের ঘটে যাওয়া ঘটনা দেখানো হয়। সেদিন আসলে মহারাজা না, বরং জ্যোতি ট্রেনিং শেষ করে আগে বাসায় এসেছিল। চাবি বের করে দরজা খুলে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করার সময় ধানা সেখানেই লুকিয়েছিল। হঠাৎ ধাক্কা লেগে কিছু জিনিস পড়ে গেলে জ্যোতি বলে কে। পেছন থেকে শিবা এসে জ্যোতির মুখ চেপে ধরে। জ্যোতি যেন কাউকে দেখতে না পায় তাই একটা কাপড় দিয়ে জ্যোতির চোখ বেঁধে দেয়। জ্যোতি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে। জ্যোতি শিবার আঙুলে একটা কামড় দিয়ে পালানোর চেষ্টা করলে ঠিক তখনই বাইরে থাকা তৃতীয় ব্যক্তি রড দিয়ে জ্যোতির চোখে আঘাত করে। দেখা যায় এই তৃতীয় ব্যক্তি আর কেউ নয় বরং সেলভাম। অর্থাৎ সেলভাম প্রতিশোধ নিতে আবারও ফিরে এসেছে। সেলভাম নির্মমভাবে জ্যোতিকে মারতে থাকে। জ্যোতি ব্যথায় ছটফট করতে থাকে। কিছুক্ষণ পরে 3 জন বাহিরে আসে। সেলভাম রাগে চিৎকার দেয়। শিবা বলে মহারাজা এখন বাড়িতে থাকলে ওকে শেষ করে চলে যেতাম, কিন্তু সেখানে ওর মেয়ে আছে। সেলভাম দেওয়ালে দেখে জ্যোতি আর মহারাজার ছবি টাঙানো। শিবা বলে মেয়েটা কিন্তু সুন্দর। সেলভাম ইশারা দিতেই শিবা জ্যোতির রুমে চলে যায়। বরাবরের মতোই সেলভাম রান্নাঘর থেকে খাবার এনে খাবার খেতে বসে। শিবা বের হতেই ধানা জ্যোতির রুমে যায়। এই সেলভাম আসলেই একটা অমানুষ। ধানা রুম থেকে বের হয়ে শিবাকে বলে কোথায় মহারাজা, তুই তো বলেছিলি রাত 10টায় বাড়ি চলে আসে, ঠিক মতো ফলোও করতে পারিস না। শিবা বলে মহারাজা রাত 9টায় দোকান বন্ধ করে আর 10টায় বাড়ি চলে আসে, কিন্তু সব সময় সবকিছু প্ল্যান মতো হয় না। যেমন এই মেয়ে 1 সপ্তাহ ধরে ট্রেনিং এ ছিল, আজকে হুট করে চলে আসলো। আসলে সেলভাম মহারাজাকে খুন করতে এসেছিল। মহারাজা আসতে দেরি হচ্ছে তাই চলে যেতে গেলে শিবা আবারও জ্যোতির রুমে যায়। শিবা বের হতেই ধানা জ্যোতিকে মারতে গেলে সেলভাম বলে ছাড়ো, পরে দেখা যাবে। ধানা বলে 13 বছর জেলে বন্দি থেকে বের হয়ে ওকে মারবে বলেছিলে, এখন কি হলো? সেলভাম আর কিছু না বলেই চলে যায়। সেলভাম মহারাজাকে মৃত্যুর থেকেও বড় শাস্তি দিয়েছে। আসলে প্রথম থেকেই মহারাজা মেয়ের সাথে করা অপরাধের আসামিদের খুঁজছিল, কিন্তু পুলিশকে বলেছে মা লক্ষ্মী নামক সেই ডাস্টবিনের কথা। এই জন্যই মহারাজা সেদিন ধানাকে খুন করতে দ্বিতীয়বার ভাবেনি। মেয়ের সাথে হওয়া অন্যায়ের কথা মনে পড়তেই মহারাজা অঝরে কাঁদতে কাঁদতে বলে ওরা 3 জন অনেক শক্তিশালী ছিল, আমি ওদের সাথে পেরে উঠিনি। আমাকে মেরে মা লক্ষ্মীকে চুরি করে নিয়ে গেছে, দয়া করে মা লক্ষ্মীকে খুঁজে দিন। মহারাজা উঠে চলে গেলে এক পুলিশ ডাক দিয়ে বলে এতটুকু বুঝেছি, তুমি শুধু ডাস্টবিনের জন্য এখানে আসোনি। সবকিছু শোনার পরে শিবা স্তব্ধ হয়ে যায়। আর কেউ না বুঝলেও শিবা বুঝে যায় এই কাজটা সেই করেছে। ভারত বলে ও যেমন বলেছে একদম ওইরকমই বলার দরকার নেই, প্রয়োজন হলে কিছু বানিয়ে বলে দিও। শিবা ভয়ে হেসে বলে আমি ডাস্টবিন চুরি করেছি জানলে মানুষ তো হাসবে। ভারত রেগে বলে কানের নিচে একটা কষে চড় দিব। শিবা বলে আমি তো না বলিনি, আমার স্ত্রীকে কল করে আসছি। শিবা সেলভামকে কল করে বলে আমরা ফেঁসে গেছি, মহারাজা ডাস্টবিন চুরি হয়েছে বলে কমপ্লেন করেছে, এখন চোর সেজে পুলিশ আমাকে অভিনয় করতে বলছে। সেলভাম বলে ধানাকে কল দাও, আমি জরুরি কাজে সেরাম এসেছি। শিবা বলে ধানার কোনো খোঁজ নেই, আমি তো এমনিতেও ফেঁসে যাব, সকালে আসবো বলে এখান থেকে পালাচ্ছি। সেলভাম এমন কিছু করতে নিষেধ করলে শিবা কানে নেয় না। কল কেটে শিবা ভারতকে বলে কাল সকালে কোথায় আসতে হবে, আমাকে ঠিকানা বলেন, আমি সময় মতো পৌঁছে যাব। ভারত বলে তোমার বাড়ি অনেক দূরে, আজ তুমি এখানেই থেকে যাও। শিবা না না করলে ভারত ধমক মেরে শিবাকে রেখে দেয়। একেই বলে নিজের পায়ে নিজে কুড়োল মারা।
আসলে সেদিন মহারাজা বাড়ি এসে দেখে দরজা খোলা। মহারাজা বলে, আমাকে বকা দিয়ে এখন তো নিজেই দরজা খোলা রেখেছো। জ্যোতি কোনো রকমে বাবা বলে ডাক দিলে মহারাজা পিছনে তাকিয়ে মেয়ের এই অবস্থা দেখে সাথে সাথে চোখ বন্ধ করে নেয়। তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। ডক্টরের পা ধরে বলে, দয়া করে আমার মেয়েকে বাঁচান। জ্যোতির জ্ঞান ফিরলে বাবাকে বলে, ওরা কারা ছিল বাবা? আমার সাথে কেন এমন করলো? তুমি তো আমার সব ইচ্ছাই পূরণ করো, তাহলে এই ইচ্ছাটাও পূরণ করো। আমি ওদের একবার দেখতে চাই। মহারাজা কষ্টে যন্ত্রণায় কাঁদতে থাকে, কিছুই বলতে পারে না। মহারাজা বাড়ি গিয়ে নিজের মাথায় নিজে আঘাত করে অজ্ঞান হয়ে পড়ে যায় আর ডাস্টবিন চুরির এই মাস্টার প্ল্যান সাজায়। অথচ হাসপাতালে জ্যোতির বেডের নিচেই ডাস্টবিনটি রাখা ছিল। এদিকে শিবা সারা রাত চিন্তায় ঘুমাতে পারে না। সকাল হতেই ভারত শিবাকে নিয়ে মহারাজার বাড়ির দিকে যেতে যেতে বলে, ওকে দেখানোর জন্য তোমাকে কিন্তু চড়ও মারতে পারি। ভারত মহারাজার বাড়ি গিয়ে মহারাজার হাতে ডাস্টবিন ধরিয়ে দিয়ে বলে, এই লোকটাই তোমার ডাস্টবিন চুরি করেছিল। ভালো করে চেক করে নাও। আর বাকি টাকা তোমার কাছে আছে তো? মহারাজা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ভারত শিবাকে বলে, এবার দেখাও কিভাবে চুরি করেছিলে। ভয়ে শিবার গলা শুকিয়ে যায়। শিবা বলে, আমরা ভেবেছিলাম এই বাড়িতে অনেক দামি কিছু পাবো, তাই পেছনের দরজা দিয়ে ঢুকেছিলাম। এক লাথি মারতেই দরজা খুলে গিয়েছিল। কোনো কিছু না পেয়ে বের হতে যেতেই দরজা খোলার শব্দ হয় আর আমরা লুকিয়ে পড়ি। মহারাজা লাইট জ্বালিয়ে ব্যাগ রাখে। আমরা ভাবি সেলুন থেকে এসেছে, হয়তো গোসলে যাবে, কিন্তু ও রুমে এসে ড্রেস চেঞ্জ করে আর আমি ওকে চেঞ্জ করতে দেখি। হঠাৎই হাত লেগে কিছু একটা পড়ে যায় আর মহারাজা কে তুমি বলে চিৎকার করতে থাকে। আমি দৌড়ে গিয়ে ওর মুখ এভাবে বন্ধ করে দিই। শিবা হাত দিয়ে দেখালে মহারাজার সন্দেহ হয়, কারণ শিবা যে উচ্চতায় হাত উঁচু করেছে সেটা জ্যোতির উচ্চতা। শিবা ভয়ে আস্তে আস্তে হাত উঁচু করে, কারণ মহারাজা শিবার থেকে আরো লম্বা। জ্যোতির কথা অনুযায়ী শিবার পিঠে উঁচু কিছু একটা থাকার কথা, আর শিবার পিঠে উঁচু কিছু আছে কিনা সেটা চেক করার জন্য মহারাজা শিবাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমাকে মেরেছো আর আমিও তোমাকে কামড় দিয়েছি, মাফ করে দাও। বলতে বলতে শিবার পিঠে হাত বুলাতে দেখে টিউমারের মতো কিছু একটা আছে। মহারাজা বুঝে যায় সেদিন শিবাই এসেছিল। শিবা মহারাজাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, মাফ করবেন, চুরি করার জন্য কিছুই পাইনি, তাই আমি ডাস্টবিন নিয়ে গিয়েছিলাম। এইটুকুর জন্য কেউ কেস করে নাকি? ভারত বলে, দেখো, চোর আর ডাস্টবিন দুটোই পেয়েছো, টাকা দিয়ে আমাদেরকে বিদায় দাও। মহারাজা বলে, আমি ওর সাথে একা কথা বলতে চাই। ভারত বলে, ঠিক আছে, বলেই তারা একটু দূরে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। মহারাজা শিবাকে বলে, তোমার বয়স কত? শিবা বলে, 54। মহারাজা বলে, এই বয়সে এসব করতে লজ্জা লাগে না? শিবা ভয়ে ভয়ে বলে, এসবের জন্য বয়স লাগে নাকি? মহারাজা বলে, তোর কি মনে হয় না তুই অন্যায় করেছিস? শিবা মহারাজাকে বুকে আঙুল দিয়ে বলে, চাইলে তোর মেয়েকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তেমন তো করিনি। এখন তুইও এই শহরে থাকবি আর আমিও। মহারাজা রেগে শিবার দিকে তাকিয়ে থাকে। ভারত শিবাকে ধমক দিয়ে বলে, ওর বাড়িতে দাঁড়িয়ে তুই ওকেই ধমকাচ্ছিস? শিবা বলে, না স্যার, ধমকাচ্ছি না, এখন আমি জেলে যাব, 3 মাস পরে ফিরে এসে কি করব সেটাই বলছিলাম। ভারত বলে, ফিরে এসে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করলে চামড়া তুলে ফেলবো। ভারত মহারাজাকে বলে, এর সাথে কি করবে? মহারাজা বলে, মাফ করে ছেড়ে দিন। ভারত বলে, যার জন্য লাখ টাকা খরচ করলে, এত কিছু করলে, তাকে এমনিই ছেড়ে দিবে? মহারাজা আবারও বলে, ওকে ছেড়ে দিন। ভারত বারবার একই কথা বললে মহারাজা একই কথা বলে, কারণ ভারত শিবাকে ছেড়ে দিলে মহারাজা তাকে শেষ করে দিবে। ভারত বলে, ও যদি তোমার মেয়ের সাথে অন্যায় করত, তাও ছেড়ে দিতে? মহারাজা অবাক হয়ে ভারতের দিকে তাকিয়ে থাকে। শিবা ভয়ে ভারতকে বলে, স্যার, এগুলো আপনি কি বলছেন? আসলে ধানাকে খুঁজতে বারে গিয়ে তদন্ত করে ধানার লোকেশন ট্রেস করে কারখানায় গিয়ে রক্ত আর ধানার ফোন পাই। সেই ফোনে তখন শিবা কল দিয়েছিল। পেরুমাল হাসপাতালে গিয়ে সেদিন ধানার সাথে থাকা লোকদের শিবার ছবি দেখালে তারা বলে, সেদিন ধানার সাথে এই লোকটাই ছিল। সব জেনে মহারাজাকে ফলো করে জ্যোতির ডাক্তারকে জিজ্ঞেস করলে সে সব বলে দেয়। গতকাল রাতে ছাদে যখন ভারত চোরেদের সাথে কথা বলছিল, তখন পেরুমাল কল করে জানায় শিবাই সেই দ্বিতীয় ব্যক্তি। শিবা ভয়ে সার করতে থাকে। ভারত নিচে থেকে একটা চাপাতি বের করে বলে, নাও,
ওকে মেরে ফেলো। শিবা দৌড়ে পালাতে গেলে ভারত পেছন থেকে টান দিয়ে শার্ট ছিঁড়ে ফেলে। মহারাজা চাপাতি হাতে নেয়। পেরুমাল বলে, তুমি পিঠে কান আছে এমন লোকই তো খুঁজছিলে। শিবা কুজানকে বলে, ওরা কি বলছে এসব? কুজান বলে, একদিন তো মরতেই হবে, তাহলে আজকেই মরো। বলে সবাই ঘর থেকে বের হয়ে দরজা বাহির থেকে লক করে চলে যায়। কুজান বলে, স্যার যদি কোনো সমস্যা হয় তাহলে কি হবে? ভারত বলে, যা হবে দেখা যাবে। এসব যদি আমাদের মেয়ের সাথে হতো তাহলে আমরা চুপ করে থাকতাম? ভিতরে শিবা মহারাজার পা ধরে কান্না করে বলে, মাফ করে দাও, ভুল হয়ে গেছে। হাত থেকে চাপাতি কেড়ে নেবার চেষ্টা করে, কিন্তু না পেরে পালাতে গেলে মহারাজা এলোপাথারি কুবাতে থাকে। ব্যথায় শিবা ছটফট করতে থাকে। শিবা মহারাজাকে ধাক্কা মেরে পালাতে গেলে দেখে দরজা বাহির থেকে লাগানো। মহারাজার চাপাতি ছুঁড়ে মারলে সেটা শিবার মাথায় গিয়ে গেঁথে যায়। শিবা কোনো রকমে টলতে টলতে বাড়ির পেছনের দরজার দিকে পালাতে থাকে। মহারাজা শিবাকে ধরে মাথা থেকে চাপাতি বের করে মেঝেতে ফেলে জবাই করে। শিবার মতো মানুষরূপী পশুর সাথে এমনই হওয়া উচিত। ভারত গাড়িতে বসে পেরুমালকে বলে, তৃতীয় শয়তান কোথায়, খুঁজে বের করেছো তো? পেরুমাল বলে, হ্যাঁ স্যার। সেলভাম তখন একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর জন্য দোকান থেকে পাইপ কিনে নিয়ে এসে বিল্ডিং এর নিচে দাঁড়ায়। উপর থেকে একজন ডাক দিয়ে বলে, আপনাকে একটা লোক খুঁজতে এসেছিল। উপর থেকে কয়েকটা ইট নিচে পড়লে সেলভাম তাড়াতাড়ি করে উপরে উঠে। ততক্ষণে মহারাজা সেলভামের সব লোকেদের মেরে ভর্তা বানিয়ে দিয়েছে। সেলভাম রেগে অন্ধকার থেকে আলোতে আসতেই মহারাজা সেলভামকে দেখে চমকে যায়। মহারাজার সেই দিনের কথা মনে পড়ে যায়, যেদিন পুলিশ সেলভামকে ধরে নিয়ে গেছিল আর সেলভাম রাগী চোখে মহারাজার দিকে তাকিয়েছিল। সেলভাম মহারাজাকে মারতে মারতে বলে, আমাকে চিনতে পেরেছিস? তোর জন্য আমি 13 বছর জেল খেটেছি। আমার স্ত্রী আর আমার মেয়ে আমার কাছ থেকে দূরে সরে গেছে। মহারাজার গলায় একটা রড চেপে ধরে বলে, আমাকে জেলে পাঠিয়ে নিজের মেয়ের সাথে আনন্দে জীবন কাটাবি? এখন কেমন লাগছে? মহারাজা চুপ করে কাঁদতে থাকে। সেলভাম আবারও মহারাজাকে মারতে থাকে। এবার মহারাজা একটা বেলচা দিয়ে মারতে মারতে সেলভামকে দেওয়ালে ছুঁড়ে মারলে দেওয়াল ভেঙে অপর পাশে গিয়ে পড়ে। সেলভাম দেওয়ালে হেলান দিয়ে বসলে মহারাজা বড় একটা ব্লক উঠিয়ে মাথায় মারতে গেলে সেলভাম চিৎকার করতে থাকে। মহারাজা কষ্টের যন্ত্রণায় ব্লকটা মাথায় না মেরে পায়ে মারে। সেলভাম ব্যথায় চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পরে মহারাজা সেলভামকে পানি খেতে দিয়ে দূরে গিয়ে বসে। সেলভাম বলে, আমার এই যন্ত্রণা কিছুই না, কিন্তু আমি যে যন্ত্রণা তোকে দিয়েছি সেটা সারা জীবন তোকে কুরে কুরে খাবে। মহারাজা শান্তভাবে বসে ঘৃণার চোখে সেলভামের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরই আসিফা জ্যোতিকে নিয়ে আসে। মহারাজা গিয়ে জ্যোতিকে বলে, চলো এখান থেকে। কিন্তু জ্যোতি কথা বলতে চায়। জ্যোতিকে একটা চেয়ারে বসালে জ্যোতি মহারাজাকে বাহিরে যেতে বলে। মহারাজা চলে গেলে জ্যোতি ঘৃণার চোখে তাকিয়ে থাকে। সেলভাম নির্লজ্জের মতো শয়তানি হাসি দিয়ে বলে, এভাবে তাকিয়ে কি দেখছো? জ্যোতি বলে, কেউ এতটা নীচ কিভাবে হতে পারে সেটাই দেখছি। জ্যোতি হ্যান্ডবেল্টের মধ্যে থেকে সোনার গয়না বের করে দিয়ে বলে, এটাই চুরি করতে গিয়েছিলে তাই না? জ্যোতি বলে, আমার এই অবস্থা করে তুই ভাবিস না আমার ভবিষ্যৎ জীবন শেষ করে দিয়েছিস। আমি এই পরিস্থিতি থেকে বের হয়ে আবারও আমার জীবন নতুন ভাবে শুরু করব। এ কথা শুনে সেলভামের হাসি যেন বিলীন হয়ে যায়। সেলভাম বলে, তুই এত পাকনামি কথা বলবি জানলে সেদিনই তোকে মেরে ফেলতাম, কিন্তু তোর জীবন ভিক্ষা দিয়েছি। জ্যোতি বলে, তুই আমার জীবন ভিক্ষা দিসনি, আমি তোর জীবন ভিক্ষা দিয়েছি। আমি এখানে না আসলে আমার বাবা তোকে অনেক আগেই মেরে ফেলতো। কথা শেষে সেলভাম গয়নার দিকে তাকালে দেখে তার মেয়ের জন্য কিনে আনা পা দেওয়া সেই লাল ডায়মন্ডের লকেট। সেলভাম জেল থেকে বের হওয়ার পর তার প্রতিবেশী বলেছিল, স্ত্রী আর মেয়েকে নিয়ে একটা লোক সেলভামের সাথে দেখা করতে তার বাড়িতে এসেছিল। গল্প চলে যায় সেদিন, যেদিন মহারাজা তার স্ত্রী আর মেয়েকে নিয়ে পার্বতীকে লকেট দিতে এসেছিল। মহারাজার স্ত্রী পার্বতীকে বলে, জন্মদিনের দিন আপনার স্বামী এই লকেট সেলুনে ফেলে এসেছিল। আপনাদের বাসায় অনেকবার গিয়েছি, কিন্তু আপনাকে পাইনি। অনেক খোঁজাখুঁজির পর ঠিকানা পেয়ে এখানে এসেছি। মহারাজা পকেট থেকে লকেট বের করে দিতে গেলে পার্বতী বলে, এই লকেট আমি নিতে পারবো না। না জানি এই লকেটের জন্য কত মানুষের জীবন শেষ করেছে। ও যদি পরিশ্রম করে এই লকেট কিনতো তাহলে আমি নিতাম। এই লকেট আপনারা কোনো মন্দিরে দান করে দিয়েন। ঠিক তখনই মহারাজার স্ত্রী মহারাজাকে বলে সেলভামের মেয়ের জন্য একটা পুতুল কিনে নিয়ে আসতে।
মহারাজা একটা একটা করে পুতুল তার স্ত্রীকে দেখাচ্ছিল। আর এই দৃশ্যটাই আমরা মুভির প্রথমে দেখেছিলাম। আসলে এটা মহারাজা না, পার্বতীর ভাড়া বাড়ি ছিল। আর ওই ডাস্টবিনটা এই জন্যই সেলভামের বাড়িতে ছিল। প্রতিবেশী লোকটা বলে সেদিন সবাই মারা গেলেও একটা বাচ্চা মেয়ে ডাস্টবিনের নিচে পড়ে বেঁচে যায়। তাহলে কি জ্যোতি সেলভামের মেয়ে? সেলভাম জ্যোতির দিকে তাকিয়ে দেখে ঘাড়ের ওখানে পোড়া দাগ, যেখানে ছোটবেলায় পুড়ে গিয়েছিল। জ্যোতি তার মেয়ে বুঝতে পেরে আম্মু আম্মু বলে চিৎকার করে ডাকতে থাকে। মহারাজা তাড়াতাড়ি করে জ্যোতিকে নিয়ে লিফট দিয়ে নিচে নেমে যায়। সেলভাম পায়ে আঘাত পাওয়ায় হাতে ভর দিয়ে মাটিতে ঘষে ঘষে সিঁড়ি দিয়ে নিচে নামে, কিন্তু নিচ পর্যন্ত পৌঁছাতে পারে না। তাই একটা ফ্লোরের কিনারায় গিয়ে আম্মু আম্মু বলে ডাকতে থাকে। মহারাজা জ্যোতিকে বলে, তোমরা যাও, আমি দেখে আসছি। মহারাজা সেলভামের কাছে আসলে সেলভাম মহারাজার পা ধরে ক্ষমা চেয়ে বলে, জ্যোতি আমার মেয়ে, তাই না? জ্যোতিকে একবার ডেকে দাও, আমি ওকে বলবো না যে আমি ওর বাবা। মহারাজা সেলভামকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, জ্যোতি আমার মেয়ে বলেই চলে যায়। জ্যোতি পায়ে আঘাত পাওয়ায় পায়ে জুতা পরতে পারতো না, তাই খালি পায়ে হেঁটে যাবার সময় বালিতে জ্যোতির পায়ের ছাপ পড়ে। সেলভাম চিৎকার করে কাঁদতে থাকে আর আমু আমু বলে ডাকতে থাকে। মহারাজা পাত্তা না দিয়ে অটোতে উঠে চলে যায়। জ্যোতি যেদিন জন্ম নিয়েছিল সেদিন সেলভাম জ্যোতির পায়ে চুমু খেয়েছিল। যে মেয়ে তার কলিজার টুকরা ছিল আর যে মেয়ে বাবা বাবা বলে ডেকে ডেকে পাগল হয়ে যেত, আর সেই মেয়ের কাছে তার বাবা পৃথিবীর সব থেকে জঘন্য মানুষ। যে মেয়েকে সেলভাম চোখে হারাতো সেই মেয়েকে নিজের হাতে মেরে থুতু দিয়ে নিজেই পশুদের হাতে তুলে দিয়েছিল। এসব মনে পড়তে অপরাধ বোধে সেলভাম হাহাকার করে কাঁদতে থাকে। মহারাজার উপর প্রতিশোধ নিতে যে সে তার আদরের মেয়ের সাথে কি করে ফেললো। হাত জোর করে তার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে পেছন দিকে হেলে নিচে পড়ে যায়। লকেটটা একটা রডের সাথে বেঁধে গেলেও কিছুক্ষণ পরে নিচে পড়ে যায়। সেলভামের মাথা ব্লকের উপর পড়ায় মাথা ফেটে রক্ত গড়িয়ে জ্যোতির পায়ের ছাপ পূর্ণ হয়ে যায়। আসলে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে একদিন নিজেকেই পড়তে হয়। পাপ বাপকেও ছাড়ে না। মুভিটা যেতে যেতে আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, অন্যের সাথে অন্যায় করার আগে একবার হলেও ভাবা উচিত যে অন্যায়টা আপনি অন্য কারোর সাথে করছেন সেটা আপনার জীবনেই একদিন ফেরত আসবে।